আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় ১২ থেকে বাংলাদেশ সরকারের আয়ের উৎস নিয়ে যে টাইপ ২ এর যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো নিয়ে। প্রথমে এখানে বলা হয়েছে বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে। আমরা জানি বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলোকে মূলত হচ্ছে ২ ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কর রাজস্ব এবং একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। বাংলাদেশের সর্বোচ্চ রাজস্ব আয়ের উৎস কোনটি? বাণিজ্য শুল্ক, আয়কর, মূল্য সংযোজন কর এবং হচ্ছে ভূমি রাজস্ব। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয়ের উৎস হচ্ছে বাণিজ্য শুল্ক, যেখানে পণ্য আমদানি এবং রপ্তানি করার ক্ষেত্রে হচ্ছে এই রাজস্ব ধার্য করা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কোনটি? প্রধান উৎসের মধ্যে আবগারি শুল্ক, বাণিজ্য শুল্ক, আয়কর এবং হচ্ছে ব্যাট রয়েছে। এখানে আমরা জানি একটু আগে বললাম যে সর্বোচ্চ আয়ের উৎস হচ্ছে বাণিজ্য শুল্ক, তো এখানে হচ্ছে কি হবে? সঠিক উত্তর হবে খ, বাণিজ্য শুল্ক। বাংলাদেশ সরকারের কর রাজস্বের আয়ের উৎস কোনটি? একটা হচ্ছে বাণিজ্য শুল্ক, সুদ, রেলওয়ে এবং হচ্ছে বন। এখানে হচ্ছে কর রাজস্ব আয়ের উৎস হচ্ছে বাণিজ্য শুল্ক। এখানে আমরা যদি এই কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব এটি যদি চিহ্নিত করতে যাই, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেই রাজস্বের ক্ষেত্রে হচ্ছে সরকারকে আমরা বাধ্যতামূলক অর্থ প্রদান করি, কিন্তু তার বিনিময়ে সরকার সরাসরি আমাদেরকে কোনো কিছু তার বিনিময়ে কোনো কিছু দেয় না, সেটা হচ্ছে কর রাজস্ব। আর কর বহির্ভূত রাজস্ব হচ্ছে মূলত যেখানে আমরা সরকারকে কোনো না কোনো সেবার বিনিময়ে তারপর হচ্ছে অর্থটা প্রদান করি, সেটা হচ্ছে কি কর বহির্ভূত রাজস্ব। তো এখানে বাণিজ্য শুল্ক দ্বারা আমরা কি বলতে পারি? কর রাজস্ব। আর বাকিগুলো কি? রেলওয়েতে আমি যদি বলি যে রেলওয়েতে আপনি ভ্রমণ করার পরে কি হয়, আপনি সেখানে অর্থ প্রদান করেন, যার কারণে কি সেটা হচ্ছে কি কর বহির্ভূত রাজস্বের অন্তর্গত। আবার সুদ, আপনি যখন টাকা নিয়েছেন আপনি সেখান থেকে কি করছেন? কোনো না কোনো সুবিধা পেয়েছেন, যার কারণে কি করতেছেন? আপনি সুদ দিচ্ছেন, যার কারণে এটা কি হবে? কর বহির্ভূত রাজস্ব হবে, কর রাজস্ব হবে না, এটাও কর রাজস্ব হবে না। বন, অনেক সময় দেখা যাচ্ছে বনের নির্দিষ্ট কিছু অংশ ব্যবহার করার ফলে কি হয়, আপনি অর্থ প্রদান করেন, যার কারণে এটাও কি হবে? কর বহির্ভূত রাজস্ব হবে, কর রাজস্বের অন্তর্ভুক্ত হবে না। পরবর্তীতে বলা হচ্ছে ১২ নম্বর এমসিকিউতে আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন ক্ষেত্রে বাংলাদেশ কিভাবে উন্নতি করতে পারে? রপ্তানি পণ্য বৃদ্ধির দ্বারা, আমদানি বৃদ্ধির দ্বারা, নতুন বাণিজ্য নীতি তৈরি দ্বারা, নতুন পণ্য উৎপাদনের মাধ্যমে। তো এখানে রপ্তানি পণ্য যত বৃদ্ধি করা যাবে তত হচ্ছে আপনার কি হবে? বাণিজ্যিক যে লেনদেন রয়েছে সেখানে বাংলাদেশ উন্নতি লাভ করবে। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় করা হয়? কোন উৎস থেকে সব থেকে বেশি রাজস্ব আয় করা হয়? আমদানি রপ্তানি শুল্ক, মূল্য সংযোজন কর এবং হচ্ছে আয়কর এবং হচ্ছে ভূমি রাজস্ব। আমরা হচ্ছে মূল্য সংযোজন কর বা যেটাকে আমরা সংক্ষেপে ব্যাট নামে চিনি, ওইখান থেকে কি করা হয়? বাংলাদেশ সরকারের সব থেকে বেশি রাজস্ব আদায় হয়। জনাব কমল একজন রপ্তানিকারক, তিনি চিংড়ি রপ্তানি করেন। বাংলাদেশ সরকার তার কাছ থেকে যে কর আদায় করে, যেহেতু তিনি রপ্তানি করেন, এটা আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট, যার কারণে এখানে বলা হচ্ছে কি বাণিজ্য শুল্ক এই করটি হচ্ছে আদায় করেন। দেশের অভ্যন্তরে উৎপাদিত ব্যবহৃত দ্রব্যের উপর ধার্যকৃত করকে কোন কর বলে? দেশের অভ্যন্তরে যে সমস্ত দ্রব্য উৎপাদিত হয় সেটারও করটি হচ্ছে আবগারি শুল্ক বলা হয় সেটিকে। পরবর্তীতে বলা হচ্ছে চিনি, তামাক, চা, ওষুধ প্রভৃতি দ্রব্যের উপর ধার্যকৃত করকে কি বলে? আমরা যদি এখানে এইগুলোর দিকে তাকাই যে চিনি বাংলাদেশে কি হয়? উৎপাদিত হয়, তারপর হচ্ছে তামাক বাংলাদেশে, চা, ঔষধ ইত্যাদি হচ্ছে বাংলাদেশে উৎপাদিত হয়, যার কারণে এই করটিকে বলা হচ্ছে আবগারি শুল্ক। বাংলাদেশে উৎপাদিত তামাকের উপর ধার্যকৃত করকে কি বলে? যেহেতু একটু আগে আমরা বললাম তামাক এখানে দেশের ভিতরে উৎপাদিত হয়, যার কারণে সেটা কি হবে? আবগারি শুল্কের অন্তর্ভুক্ত হবে। ১৮ নম্বর এমসিকিউতে বলা হচ্ছে রিমা একজন আইনজীবী, সে আয়ের উপর প্রতি বছর সরকারকে কর প্রদান করে। রিমার প্রদত্ত করকে কি বলে? যেহেতু তিনি তার ব্যক্তিগত আয়ের উপর হচ্ছে করটা দিচ্ছেন, যার কারণে সেটাকে বলা হয় বলছে আয়কর বা ইনকাম ট্যাক্স। একজন সরকারি কর্মচারী কর্তৃক বাৎসরিক প্রদেয় কর সরকারি রাজস্বের কোন উৎসের অন্তর্ভুক্ত? এটাও সেম হচ্ছে, যেহেতু তার ইনকামের উপর হচ্ছে করটি দেওয়া হয়, যার কারণে সেটা কি হবে? আয়কর হবে বা ইনকাম ট্যাক্স হবে। ব্যক্তিগত আয়ের উপর ধার্যকৃত করকে কি বলে? এটা হচ্ছে আয়কর বলা হয় এটাকে। তারপর বলা হচ্ছে ব্যাট কি? একটু আগে আমরা বললাম ব্যাট হচ্ছে এটার একটি পুনরূপ রয়েছে, যেটাকে আমরা বাংলায় বলি মূল্য সংযোজন কর, অর্থাৎ মূল্যের উপর যে কর ধার্য করা হয় সেটাকে বলা হচ্ছে ব্যাট, যেটার হচ্ছে সঠিক পুনরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা দেখতে পারতেছি এখানে, যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। ভূমি ভোগ দখলের জন্য সরকারকে প্রদত্ত খাজনা কি নামে পরিচিত? এটা হচ্ছে ভূমি রাজস্ব নামে পরিচিত। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বাংলাদেশ সরকারের কর রাজস্ব আয়ের উৎস কোনটি? একইভাবে আমরা একটু আগে যেটা বলেছিলাম যে কর রাজস্ব চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে যেখানে আপনি কি করেন না, সরকারকে সরাসরি হচ্ছে টাকা প্রদান করেন বাধ্যতামূলক, কিন্তু তার বিনিময়ে কি করেন না, আপনি কোনো কিছু ফি করেন না, মানে সুবিধা আদায় করেন। এটা হচ্ছে আমরা যদি এখানে তাকাই অপশন দিকে, সেটার সঠিক উত্তর হবে রেজিস্ট্রেশন ফি। তারপর হচ্ছে কোনটি কর বহির্ভূত রাজস্ব? যানবাহন কর, বিদ্যুৎ শুল্ক, আয়কর, চিড়িয়াখানা হতে
প্রাপ্ত আয়। তো এখানে যদি আমরা বলি যে হচ্ছে যে চিড়িয়াখানা হতে প্রাপ্ত আয়, এটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। কারণ কি? কারণ হচ্ছে আপনি চিড়িয়াখানাতে যখন ঘুরতে যান সেখানে এই আপনি এই চিড়িয়াখানা প্রদর্শন করার বিপরীতে হচ্ছে আপনি একটা টাকা দিচ্ছেন, যার কারণে এটা হচ্ছে কি কর বহির্ভূত রাজস্ব। কর বহির্ভূত রাজস্বের উৎস কোনটি? ভূমি, বিদ্যুৎ, রেলওয়ে, ব্যবসায়িক প্রতিষ্ঠান। একটু আগে আমরা পড়েছি রেলওয়ে, আপনি রেলে ওঠার বিনিময়ে কি করছেন? টাকা দিচ্ছেন, যার কারণে এটা কি হবে? কর বহির্ভূত রাজস্বের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, এখানে 26 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কোনটি বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব? এখানে ক নম্বর অপশন রয়েছে ভূমি রাজস্ব, খ নম্বর অপশন রয়েছে নন জুডিশিয়াল স্ট্যাম্প, টোল ও লেভি, এবং ঘ নম্বর রয়েছে আবগারি শুল্ক। তো এখানে টোল ও লেভি হচ্ছে বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব, কারণ আপনি যখন কোনো সেতু বা কোনো ব্রিজ পারাপার হন তখন আপনাকে টোল এবং লেভি দিতে হয়, যার কারণে এটা হচ্ছে বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব। বিশেষ বিশেষ সময় জনগণের নিকট হতে আরোপিত ও আদায়কৃত রাজস্ব কোনটি? এটা হচ্ছে লেবি। ঠিক আছে, টোল কি বিশেষ বিশেষ সময় আরোপিত করা হয়, এটা সব সময়, আর এটা হচ্ছে বিশেষ বিশেষ সময়ে আরোপিত করা হয়। কোনটি কর বহির্ভূত রাজস্ব? আবগারি শুল্ক, সম্পর্ক শুল্ক, নন জুডিশিয়াল স্ট্যাম্প এবং হচ্ছে জরিমানা এবং দণ্ড। এটা হচ্ছে গ নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। বাংলাদেশের আবগারি শুল্ক ধরা হয় যেসব পণ্যের উপর ওষুধ, তামাক, চা। তো যেহেতু আবগারি শুল্ক হচ্ছে বাংলাদেশের ভিতরে বা অভ্যন্তরে যে সমস্ত পণ্যগুলো রয়েছে সেগুলোর উপর ধার্য করা হয়, যার কারণে আমরা বলতে পারি ওষুধ, তামাক এবং চা, এই তিনটি হচ্ছে সঠিক উত্তর। ক্ষতিকর দ্রব্যের উপর আবগারি শুল্ক ধার্য করার যথার্থ কারণ হলো ভোগ হ্রাস করা, জনস্বাস্থ্য রক্ষা করা, সরকারি আয় বৃদ্ধি করা। তো এটা যথার্থ কারণ হচ্ছে 1 ও 2, ভোগ হ্রাস করা এবং হচ্ছে জনস্বাস্থ্য রক্ষা করা। অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার 1 ও 2। পরবর্তী বলা হচ্ছে ব্যাট আরোপ করা হয় আমদানিকৃত দ্রব্যের উপর, নির্ধারিত সেবা খাতের উপর, স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্যের উপর। আমরা জানি স্থানীয়ভাবে কোনো দ্রব্যের উপর সে যদি কর ধার্য করা হয় সেটিকে বলা হচ্ছে আবগারি শুল্ক। তার মানে আমদানিকৃত দ্রব্যের উপর যে মূল্য থাকে, মূল্যের উপর যে কর ধার্য করা হয় সেটা হচ্ছে ব্যাট, এবং নির্ধারিত সেবা খাতের উপরও কী করা হয়, সেটা আপনার কী করা হয়, এই ব্যাটটা আরোপ করা হয়, যার কারণে বলা হচ্ছে সঠিক উত্তর হবে হচ্ছে আপনার 1 ও 2। বাংলাদেশ সরকারের আয়ের উৎস হলো কর রাজস্ব। পরবর্তী অপশনে দেওয়া আছে ব্যাংক সুদ এবং হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। তো বাংলাদেশ সরকারের আয়ের উৎস হলো এই তিনটি, কর রাজস্ব ঠিক যেমনভাবে ব্যাংক সুদ যদিও হচ্ছে একটি আপনার কর বহির্ভূত রাজস্বের অন্তর্ভুক্ত, কিন্তু এটাও কি বাংলাদেশ সরকারের একটি আয়ের উৎস, যার কারণে কি হবে সঠিক উত্তর হবে 1, 2 ও 3। মূলত এই দুই প্রকার, এই কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব, কিন্তু এটা কি আছে আমার এটার অন্তর্ভুক্ত আছে, যার কারণে সঠিক উত্তর হবে 1, 2 ও 3। সরকারের কর বহির্ভূত আয়ের উৎস হলো লভ্যাংশ, মুনাফা, ডাক বিভাগ, তারপর হচ্ছে বন। এখানে আমরা জানি কি তিনটি হচ্ছে সঠিক উত্তর, কারণ তিনটি কি আপনি কোনো না কোনো সুবিধার পরবর্তীতে আপনি তাদেরকে এই লভ্যাংশ, মুনাফা বা ডাক বিভাগ, ডাক যুগে যদি কোনো কিছু পাঠান বা বন থেকে, এইভাবে হচ্ছে আপনার কর বহির্ভূত রাজস্বের অন্তর্ভুক্ত হবে। এই কারণে, কারণ আপনি এখান থেকে তিনটা থেকেই আপনি কোনো না কোনো সুবিধা পাচ্ছেন। চিনি, তামাক, চা প্রভৃতি দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় সেটাকে বলা হচ্ছে আবগারি শুল্ক, যেহেতু হচ্ছে এইগুলো তিনটাই হচ্ছে দেশের ভিতরে উৎপাদিত হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একজন সরকারি কর্মচারী কর্তৃক বাৎসরিক প্রদেয় কর সরকারি রাজস্বের কোন উৎসের অন্তর্ভুক্ত? বাণিজ্য শুল্ক, আবগারি শুল্ক, আয়কর এবং হচ্ছে সম্পর্ক শুল্ক। তো হচ্ছে একজন সরকারি কর্মকর্তা তার যেহেতু ইনকামের উপর কর দিচ্ছে, যার কারণে এটাকে আমরা বলতে পারি কি আয়কর। আমদানি দ্রব্যের উপর ধার্যকৃত রাজস্বের অতিরিক্ত অংশকে কি বলে? মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক, তারপর হচ্ছে বাণিজ্য শুল্ক এবং হচ্ছে সম্পর্ক শুল্ক। এই সম্পর্ক মানে কি এক্সট্রা একটা টাকা, যার কারণে এটাকে বলা হচ্ছে কি সম্পর্ক শুল্ক। যদি অতিরিক্ত কোনো কিছু ধরা হয় যে অনেক কর আমি ধার্য করছি, ধরেন আপনার বাণিজ্য শুল্ক আরোপ করছি, তারপর হচ্ছে সেখানে মূল্য সংযোজন কর আরোপ করছি, এরপরেও মনে হচ্ছে আমার নতুন করে আরও কোনো কর এখানে আরোপ করা উচিত। এই যে অতিরিক্ত যে করটা, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, এই করটাকেই বলা হচ্ছে সম্পূরক শুল্ক। তারপরে বলা হচ্ছে একটি উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকে বলা হচ্ছে সুহান বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার থেকে 500 টাকা দরে 1 কেজি মিষ্টি কিনলো, সে দোকানিকে 575 টাকা দাম দিল। অন্যদিকে সোহেলের একটি ব্যাংকে 5 বছর হচ্ছে কি 5 বছর মেয়াদি 20 লক্ষ টাকার সঞ্চয়পত্র কেনা ছিল। মেয়াদ শেষে সঞ্চয়পত্র ভেঙে সে একটি মুরগির খামার গড়ে তুলল। বলা হচ্ছে সোহান বাড়তি টাকা কোন কর হিসাবে দিল? আবগারি শুল্ক, মূল্য সংযোজন কর, বাণিজ্য শুল্ক এবং হচ্ছে সম্পর্ক শুল্ক। যেহেতু তিনি অতিরিক্ত টাকা দিয়েছেন, যার কারণে এটা কি মূল্যের উপর দিয়েছেন, এটা হবে সঠিক উত্তর হবে মূল্য সংযোজন কর। পরবর্তীতে বলা হচ্ছে
সোহেল যে ব্যাংকের কার্যক্রম তুলে ধরছে সেটির মাধ্যমে স্বকর্মসংস্থান সৃষ্টি হতে পারে, দেশ বিদেশে টাকা পাঠাতে পারে, বিনা জামানতে ব্যাংকিং সুবিধা পাওয়া যায়। যদি আমি নিচের অপশনগুলো দেখি তাহলে দেখতে পারবো এখানে বলা হচ্ছে ক নাম্বার অপশন দেওয়া আছে 1 ও 2। আমরা এখানে যদি তাকাই এখানে স্বকর্মসংস্থান সৃষ্টি হতে পারে, যেহেতু তিনি হচ্ছে ঋণ নিয়েছেন, দেশে বিদেশে টাকাও পাঠাতে পারে, কিন্তু বিনা জামানতে সুবিধা পাওয়া যায় না এই ব্যাংকে। আপনাকে অবশ্যই কোনো না কোনো টাকা জমা রাখতে হবে, যার কারণে সঠিক উত্তরটি হচ্ছে এখানে 1 ও 2। বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব কোনটি? এখানে যদি আমরা দেখি কর বহির্ভূত রাজস্ব হচ্ছে আপনার যে টুল ও লেবি। বিশেষ বিশেষ সময় জনগণ নিকট হতে আরোপিত ও আদায়কৃত রাজস্ব কোনটি? এটা হচ্ছে লেবি। সঠিক উত্তর কোনটি কর বহির্ভূত রাজস্ব? এখানে দেওয়া আছে যে আপনার যানবাহন কর, আয়কর, বিনা শুল্ক অথবা চিড়িয়াখানা হতে প্রাপ্ত কর। কারণ কি এখানে কর বহির্ভূত এটা কেন হবে? কারণ হচ্ছে আপনি চিড়িয়াখানা প্রদর্শনের বিনিময়ে হচ্ছে আপনি এখানে টাকাটা দিচ্ছেন, যার কারণে এটা হবে কর বহির্ভূত রাজস্ব। কর বহির্ভূত রাজস্বের উৎস কোনটি? ভূমি, রেলওয়ে, বিদ্যুৎ, ব্যবসায়, প্রতিষ্ঠান। কর বহির্ভূত রাজস্বের উৎস হচ্ছে রেলওয়ে। কারণ হচ্ছে কি আপনি রেলে ওঠার পরে আপনি টাকা দিচ্ছেন। বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি? শিক্ষা, প্রতিরক্ষা, বেসরকারি প্রশাসন, বৈদেশিক কার্যাবলী। এখানে হচ্ছে প্রধান ব্যয়ের খাত হচ্ছে প্রতিরক্ষা। তারপর হচ্ছে সেবা খাতের অন্তর্ভুক্ত প্রধান খাত কোনটি? রিয়েল এস্টেট, ভাড়া, অন্যান্য ব্যবসায়, বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ, পাইকারি খুচরা বাণিজ্য, হোটেল ও রেস্তোরাঁ। তো এখানে সেবা খাতের অন্তর্ভুক্ত হচ্ছে হোটেল এবং রেস্তোরাঁ। কারণ আমরা কি করি হোটেল ও রেস্তোরাঁ থেকে কি করি না কোনো প্রকার দ্রব্য উৎপাদন করি না, এখানে হচ্ছে আমরা সেবা প্রদান করি, যার কারণে সঠিক উত্তরটি হচ্ছে এই ঘ নাম্বার অপশনটি। তো এই ছিল হচ্ছে আমার টাইপ 2 থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।